অবিশ্বাস সৃষ্টি করবার দুর্নীতি, এটাও দুর্নীতি কিন্তু, যে আমি একটা অবিশ্বাস সৃষ্টি করতেছি, আস্থাহীন পরিবেশ সৃষ্টি করে বলতেছি। ওই নীতির ব্যাপারে কথাটা ওইটাই, নীতি যিনি বানান, নীতি যার বানাবার অধিকার, দখল, এখতিয়ার, তাকে এই নীতির ব্যাপারে চিন্তা করতে হবে, আমি যাই আর না যাই, কারণ কান্ট্রি ইজ অফ অল অফ আস। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে ব্যবসায়ীদের নেতাদের কথায় যেটি উঠে এসেছে যে শুল্ক নীতিমালা, যেটা পুরনো, যেটা আমাদের ডন ভাই বললেন যে এটি পরিবর্তন দরকার বা সংস্কার প্রয়োজন, যুগের সাথে তাল মিলিয়ে এগোনো প্রয়োজন। আমাদের ফজলুল হক ভাই বললেন যে এটা আসলে কিভাবে রাজস্ব আদায় সহজ হয় এবং ব্যবসায়ীরা অনেকটা স্বস্তিতে থাকেন, সেই অবস্থায় নিয়ে আসা, আস্থার জায়গায় আনা এনবিআর এর। সেখানে আপনার পরামর্শটা কি? পরামর্শ না, এটা আমারও দাবি। যদি এই ইকোনমিকে ভালো করতে হয় তাহলে আমাদের প্রত্যেকের যার যার নিজস্ব উদ্ভাবনী শক্তি দিয়ে এটাকে সেখানে অবদান রাখতে হবে। ইট ইজ নট ইজি থিং যে আমি জটিলতা সৃষ্টি করে ওই জটিলতার ভিতরে আটকে যাব, এটা ঠিক না। এখানে আমরা বোধহয় একটু জিনিস আমাদের মনে হয় একটু কেবলা চেঞ্জ করতে হবে। কেবলা চেঞ্জ করতে হবে এই অর্থে, আমি এখানে এনবিআরকে অ্যাড্রেস করে কথা বলছি যে আমার এইটা দেন, এইটা দেন, এইটা দেন, আর ও দিচ্ছে না, ওর জন্য ওরে গালাগালি দিচ্ছি। এনবিআরকে চালায় কে? নীতিটা তৈরি করে কে? নীতিটা পাশ করে কে? তার কাছে যেই বলতে হবে। শুল্ক নীতির কথা বলছেন, সব বলছেন, একবার কনস্টিটিউশন লেখা আছে সংসদ ছাড়া এইসব কোনো আইন পাস হবে না, মানে শুল্ক আরোপ করা যাবেও না, এ করা যাবে না। তাহলে হোয়াই নট ইউ আর গোয়িং টু সংসদ? আপনিই তো আপনার রিপ্রেজেন্টেটিভ সেখানে পাঠিয়েছেন, তারাই করেছে। আপনি তাদেরকে বলেন যে আপনার এই নীতি কি হলো, এটা দিয়ে আমি এখন এই বলছি কেন? ওই যে 200% কি এর কথা বলছে, তারপরে ওই যে এক্সিটের কথা, সব নীতি তো উপরের থেকে দেওয়া। উপরের থেকে নীতি দিয়ে একজনকে বলছেন যে তুমি এটি ইমপ্লিমেন্ট করো। সে ইমপ্লিমেন্ট করতে যেই তো সে কিছুটা তো এ করবেই। যেমন ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া আছে, আইনে বলা আছে যে তুমি এরকম দেখলে তুমি ওরে 0 করতে পারো, 250%ও করতে পারো। আমাদের ওই যে কালো টাকার ব্যাপারে ওখানে কথাটা ছিল, আছে আইনেই আছে যে কেউ যদি কালো টাকা সাদা টাকা করতে আসে তাহলে সে প্রথমে যা ট্যাক্স সেটা তার দিতে হবে, তারপরে ওর উপরে একটা জরিমানা এবং এই ইত্যাদি এই কথা ছিল। 2007-08 সালে আমরা দেখলাম এই যে জরিমানা করার ব্যাপারটা ওর আইনের ভিতর পাওয়ার দেওয়া আছে 0 থেকে 250%, ওর ডিসক্রিশন পাওয়ার দেওয়া আছে। ও তখন যার সাথে ভালো জন্মে ঠিক মতন কথাবার্তা হয় তারে দেয় 5%, আর যার সাথে বেশি হয় না, যোগাযোগ না, তারে দেয় 240%। কিন্তু এটা তো আপনার সমাজে বলছি, এইভাবে বলতে ওই কথাই আসতেছি। তখন আমরা দেখলাম যে এ তো একটা খুব মারাত্মক ধরনের বাজে ডিসক্রিশন পাওয়ার, ও তো মিস ইউজ করতেছে ওর পাওয়ারটা। তখন তৎকালীন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমরা একটা করলাম যে 1 বছরের পুরনো টাকা যদি হয় 10% জরিমানা, যদি টাকাটা 2 বছরের পুরনো হয়, ডিসক্লোজার হয় 20%, 3 বছরের হলে 30%। একবার বলে দিচ্ছি অঙ্কের সাথে মিলিয়ে, এটা এখানে ওর ডিসক্রিশনারি পাওয়ারের কিছু মোলামুলি করবার কোনো স্কোপ এখানে নাই। সেটা যদি 4 বছরের হয় তাহলে 40%, যদি 5 বছরের হয় তাহলে 50%, এরপরে আর নাই, তুমি ওর দ্বারা যেতে পারবে না। এটা যদি 25 বছরেরও হয় তুমি ওই 50-এর বেশি যেতে পারবে না। এইভাবে স্পেসিফিক করে বেঁধে দেওয়াতে তখনই আমরা একটা ওই যে কালো টাকা সাদা টাকার কয়েকটা সুযোগ আমরা ঘোষণা করি। কোনো সময় একথা বলিনি যে যা ট্যাক্স তার চেয়ে কম দিতে বলবো, প্রশ্নই ওঠে না, কারণ এখানে ট্যাক্স জাস্টিসের প্রশ্ন জড়িত। আপনি কষ্ট করে সব কিছু করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আপনি দেবেন 30% ট্যাক্স, এবং আপনি আপনার ফাইল দিলে আমি আপনারা 14 রকম প্রশ্ন করে আপনাকে করতে থাকবো। হেনস্থ শব্দ ব্যবহার করছি না, আমি তো আমার আইন পালন করতেছি। আচ্ছা, তো করব, আর ওখানে উনি দেবেন না, দেন নাই, ঘুরে বেড়াচ্ছেন, বিদেশে নিয়ে যাচ্ছেন। ওনার বেলায় এসে একবার বললো কি 10% বোধ হয়, এবার শোনা যাচ্ছে 15% হয়। আপনি কোন জাস্টিস রাখতেছেন তাহলে সামনে? এবং এই আইনটা পাশ করতেছেন কে? আপনিই তো পাশ করতেছেন। আজকে যেমন সিদ্দিক ভাই বা সবাই যেটা বলছে, আমরা বাজেটের যে আলোচনা করছি সবাই কিন্তু ব্যবসায়ীদের আলোচনা করতেছি, আমরা কৃষকের বাজেট নিয়ে কথা বলতেছি না,
আমরা ওই পানির হিসাব, পানির পরিবেশের কি এসব কিছু বলতেছি না, আমরা শুধু ব্যবসায়ীদের কথা বলছি। সেই ব্যবসায়ীদের 70 to 80% রিপ্রেজেন্টেটিভ ইজ ইন দ্য পার্লামেন্ট, ঠিক আছে? এবং ওনারাই আইনটা পাশ করছেন। দে হ্যাভ দ্য হাইয়েস্ট পাওয়ার। সেই পাওয়ারে উনি ওখানে বসে বসে বিবেচনা করে করে দিয়ে দিতে হবে। এটাই কিন্তু প্রত্যাশা সকলের বা নিয়মের। আপনি একজনকে আইন করে দিলেন যে এইভাবে জবাই করবা, এইভাবে করবা বলেই দিলেন, তা দিয়ে তারপরে আবার ও জবাই করলে তখন আপনি আবার কথা বলবেন কেন? সেই জন্যে আমি বলছি একটু কেবলা চেঞ্জ করতে হবে। দাবিটা, কথাটা ভালো করে তালিকা করে সুন্দর করে ওই আইন প্রণেতার কাছে দিতে হবে। কারণ আইন প্রণেতায় আইন পাস না করলে তো পারবে না করতে। উনি ওখানে ইচ্ছা করলে সব কিছুর পাওয়ার করে দিতে পারেন, সেটা কথাটা। তো সেই জন্যই যেমন গত বছর আগে আপনি দেখেন 2003 সালে আমাদের যে 23 সালে আমাদের যে আয়কর আইনটা পাস হলো, আমরা তখনও আলোচনায় অনেকেই বলেছেন আইনটা পার্লামেন্টে দেওয়া হয়েছে 10 তারিখে, 15 তারিখের ভিতরে পাস করে দিচ্ছেন। এটা পড়ে দেখলেন না যে এর ভিতরে কী কী আইন আছে? এই যে ডিসক্রিপশন পাওয়ারের কথাটা তো বলছেন, এগুলো সব ওর ভিতর রয়েছে। তাহলে আপনি তখন ওর পাস করে দিলেন কেন? ওখানে কিন্তু ওই কথাও রয়েছে যে সেলফ অ্যাসেসমেন্টই করতে পারবা, আর কোনো কিছু করতে পারবা আছে ওখানে, কিন্তু এটা ও ধরে রাখতেছে। তাহলে আপনি পাস করবার সময় এইটা ভালো করে, অর্থাৎ বলতে চাচ্ছি যে পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিগুলো যেন বাজেটটা পাস করবার আগে ভালো করে পড়ে দেখে যে কী বাজেট দিচ্ছে। প্রতিশ্রুতিটা তো তারা দিচ্ছেন, কারণ উই হ্যাভ সেন্ড দেম টু দ্য পার্লামেন্ট যে আপনি আমার পক্ষ হয়ে কথা বলবেন। আমরা তো 17 কোটি লোক একসাথে যেই চিৎকার করে কথা বলতে পারি না, আমার রিপ্রেজেন্টেটিভ কথা বলবেন। তা তিনি যখন বলবেন তিনি তো ওই জিনিসটাকে ভালো করে দেখবেন। তা সুতরাং দাবি দেওয়া আর এই সুশাসন বিষয়টা, এটা একদিনই একভাবে হয়ে উঠেনি। আমি একটা ঠিক করছি, আরেকজন আরেকটাকে করছে, আরেকজন আরেকটা করছে, করতে করতে আমরা সবাই কিন্তু ওর ভিতরে জড়িয়ে দিচ্ছি। দুর্নীতিই হচ্ছে দুর্নীতির উৎস। দুর্নীতি মানে কিন্তু শুধুমাত্র কারোর কাছ থেকে ঘুষ নেওয়া, টাকা লেনদেন করা, এটা না। দুর্নীতি মানে চিন্তার দুর্নীতি, ভাবনার দুর্নীতি, দৃষ্টিভঙ্গির দুর্নীতি, মানুষকে বিভক্ত করার দুর্নীতি, অবিশ্বাস সৃষ্টি করবার দুর্নীতি, এটাও দুর্নীতি। কিন্তু যে আমি একটা অবিশ্বাস সৃষ্টি করতেছি, আমি একটা আস্থাহীন পরিবেশ সৃষ্টি করতেছি, আস্থাহীন পরিবেশ সৃষ্টি করে বলতেছি ওরে তো ধরা যায় না, তো ঠিক আছে আমি ওরের টাকাগুলো নেওয়ার জন্যই আস্তে আস্তে একটু ছাড় দেই। আমার ওই আস্তে আস্তে ছাড় দিতে যেয়ে যে ও আরও বেপরোয়া হয়ে গেল এবং অন্যরাও যে অসহায় হয়ে গেল, সেইটার দিকে তো লক্ষ্য রাখতে হবে। সেই জন্য দৃষ্টিভঙ্গির ব্যাপারে এ দেখার আর কি। এই জন্যই এই কথাগুলি। এখন আপনার কথাতে যেটা আসলো, আপনি শেষে যেটুকু জিজ্ঞেস করেছেন যে শুল্ক নীতি বা নীতির, ওই নীতির ব্যাপারে কথাটা ওইটাই। নীতি যিনি বানান, নীতি যার বানাবার অধিকার, দখল, এখতিয়ার, তাকে এই নীতির ব্যাপারে চিন্তা করতে হবে। আমি যাই আর না যাই, কারণ কান্ট্রি ইজ অফ অল অফ আস। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আলোচনা শেষ করতে চাই, আমাদের একদম শেষ দিকে চলে এসেছে। আমরা যেটি শুনলাম রেখেছিলাম বাজেটে প্রত্যাশা, জনবান্ধব বাজেট, সেটি আসলে এই বাস্তবতায় কতটা সম্ভব? আমি আবার বলছি, সম্ভব করতে হবে, করার পথ আছে। সকলকে এক বাক্যে একমতে এটাকে আমাদের নিজেদের অর্থনীতি মনে করতে হবে। আমাদের ভিতরে বিভাজন বা ওর দোষারোপ করার এই পথের থেকে বেরিয়ে এসে আমরা যদি চিন্তাভাবনা উদ্ভাবন করি, নিশ্চয়ই আমরা সুযোগ পাবো। আমরা কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে আত্মত্যাগ করেছি, এটা কিন্তু এমনি না, এর পিছনে একটা দর্শন কাজ করেছে। আমরা পারি, উই ক্যান ডু ইট। সেই জন্যই মাঝে মাঝে কেউ কারুর আমাদেরকে এদিক ওদিক করে ঘুরে সরিয়ে দিলেও উচিত হবে যে আমরা সবাই অন্তত 3টা জিনিসে আমাদের খুব কেয়ারফুল একটা হতে হবে। একটা হচ্ছে সর্ব হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ার পদ্ধতির থেকে বেরিয়ে আসতে হবে, যথাযথভাবে ভালো করে বুঝে কাজ করতে হবে। পথ তৈরি করে দিয়ে তারপরে পথকে সংশোধন করতে যাওয়ার, এটার থেকে বেরিয়ে আসতে হবে। 2 হচ্ছে আমাদেরকে স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে হবে। স্ববিরোধিতা এরকম যে আমি রাস্তায় ট্রাফিক লাইট খুব ডিজিটাল ডিসপ্লে সব কিছু করলাম, সেটাও চলবে, ওটা থামালাম না, আবার এদিকে ওই হাত দিয়ে
ম্যানুয়াল। এখানে যদি আমার কর্মসৃজনেই যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে যে এই মানুষগুলো একটু চাকরি হোক, তো তাহলে আপনি সেটাতেই থাকেন। হ্যাঁ, কিন্তু এটা না, আপনি গাছ কেটে তারপরে প্রকল্প বানাচ্ছেন, মানে খুঁটি বানাচ্ছেন, এটা বানাচ্ছেন, তার গায়ে লিখে রাখতেছেন যে গাছ বাঁচান, কি পরিবেশ গাছ লাগান। এই সব রিজের থেকে উঠে আসতে হবে। যেমন আমি এখন রাস্তায় বলছি স্পিড কমাতে হবে, কারণ দুর্ঘটনাকে ঠেকাবার জন্য, কিন্তু এটাই হিসেব করতেছি না। আমি যে স্পিডে 80 কিলোমিটার যেতাম, তাকে যদি আমি অর্ধেক করে 40 করে দেই, তাহলে ওই 40 করে দেওয়াতে একই তেল খরচ করে আমি 80 না যেয়ে আমি একই তেল খরচ করে 40-এ যাচ্ছি। এটার সাথে দুটোর সাথে করতে হবে, লাকসই টেকসই সিস্টেম হিসেব করতে হবে আর কি। গণতন্ত্রের জন্যে আপনি গত সপ্তাহে আমি বরিশালে একটা ইভেন্টে গিয়েছিলাম, আমি গাড়িতে আসতেছি, হঠাৎ এক পুলিশ দাঁড়াই দিল, বলে গাড়ি দাঁড়ান। আমার ড্রাইভার বলতে আমার দেখাই দিচ্ছিলো যেতে, বল কিছু জানি না, ওখানে যান। তো ও গেছে। আমি বললাম যাও, তোমার কাগজপত্র নিয়ে যাও, যে দেখো দেই তোমার কাগজপত্রের কোনো সমস্যা আছে কিনা দেখো। কিচ্ছু নাই। বলে গাড়ি কোথার, কার গাড়ি, মানে অর্থাৎ ও রিকুইজিশন করবে। ওই উপজেলায় একটা নির্বাচন হবে, যে উপজেলার নির্বাচনে 30%-এর লোক আসতেছে না, মানে পরিস্থিতি অন্যরকম। সেখানে সেই উপজেলার এটাকে ঠিক করার জন্যে উনি ওখানে বসছেন, এবং আমি ড্রাইভার যেটা বললো এবং হুইচ ইজ এ ফ্যাক্ট, লাগবে গাড়ি হয়তো 10টা, সে করে কি প্রায় 500 গাড়ি রিকুইজিশন দেয়, দিয়ে বসেই রাখে, ড্রাইভারকেও কিছু দেয় না, খায় না, ঠিক না। অথচ ওই 400 গাড়ির উপরে সে একটা বিল তৈরি করতেছে উপরের কাছে, যে আমাকে এটা দেন, এই গাড়িতে এত তেল খরচ হয়েছে, এত তেল খরচ হয়েছে। ইট ইজ দ্য কস্ট অফ ডেমোক্রেসি। আপনার এখানে খেয়াল করতে হবে। আপনার অন্যভাবে বলি, ভোটের আগেই তখন বলা হয়েছিল যে এতটা গাড়ি দিতে হবে ওই যে কর্মকর্তাদের, একটা ভালো গাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোয়ারি দিয়ে আটকাই দিয়েছে যে এটা কথা, সে না এখন পাশ করে দিয়েছে সেদিন, ভোট তো হয়ে গেছে। তো তাহলে এর কথা এই জিনিসগুলো আমি বলছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে হবে, যেটা বলতে হবে সেটার সাথে ক্যালকুলেট করে হিসেবে। তৃতীয় হচ্ছে আস্থা তৈরি করতে হবে। সময় নেই, আলোচনা শেষ করতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।